সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিত্যানন্দ গাইন, প্রভাষক, হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা। আমাদের কোর্সের নাম বিকাশ মনোবিজ্ঞান 2, লেকচার 2। আমাদের আজকের লেকচারের বিষয় ইনফ্লুয়েন্স অন দ্য পেপার অফ অ্যাডাল্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এজিং। লেটস গো। গত ক্লাসে আমরা চ্যাপ্টার 1 এর বেশ কিছু টপিকস পড়িয়েছি। আজকে চ্যাপ্টার 1 এর বাকি টপিকস গুলো আমরা একটু দেখে নেব। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো এক নজরে একটু দেখে নেই। আমরা জানবো বিকাশের বিভিন্ন তত্ত্বসমূহ, হিস্ট্রি অফ এবং অ্যাডাল্টহুড এজিং নিয়ে গবেষণার গুরুত্ব কি, এই বিষয়গুলো আমরা আজকের ক্লাসে আলোকপাত করব। শুরুতে আমরা জার্মান ডেভেলপমেন্ট সাইকোলজিস্ট চার্লট বোহেলারের 1930 সালে একটি থিওরি নিয়ে আলোচনা করব। বোহেলার তিনি কিছু বয়স ভিত্তিক ডেভেলপমেন্টের কথা বলেছেন। দেখা যাক কোন কোন বয়সে আমরা বৈশিষ্ট্যগুলো ধারণ করি। বোহেলার বলছেন 0 থেকে 15 বছর এটি প্রোগ্রেসিভ গ্রোথ অর্থাৎ গতিশীল বিকাশের সময়কাল। এই গতিশীল বিকাশের সময়কালে কোনো রিপ্রোডাকশন অ্যাবিলিটি থাকবে না, অর্থাৎ যৌন সক্ষমতা থাকবে না 0 থেকে 15 পর্যন্ত। পরবর্তী ধাপে 15 থেকে 25 বছরে এইখানকার বিকাশও গতিশীল, তবে এই ধাপে এসে মানুষের যৌন সক্ষমতা অর্জিত হয়। 25 থেকে 45 বছরে এসে বোহেলার বলছেন যে রিপ্রোডাক্টিভ অ্যাবিলিটিটা কিছুটা ওঠানামার মধ্য দিয়ে যাবে। 45 থেকে 65 বছরে এসে লস অফ রিপ্রোডাক্টিভ অ্যাবিলিটি ইন উইমেন, অর্থাৎ এই সময়ে এসে নারীদের সন্তান জন্মদানের ক্ষমতা ধীরে ধীরে কমে যাবে এবং সবশেষে 65 বছর থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে উনি বলছেন বায়োলজিক্যাল ডিক্লাইন, অর্থাৎ এই সময়ে শারীরিক সক্ষমতার নানা রকমের ক্ষয় শুরু হয়, যে কারণে ব্যক্তি তার জীবনের শেষ ধাপগুলোতে নানান সমস্যায় পড়তে হয়। এরপরে এই বোহেলারের একজন ছাত্র ফ্রাঙ্কেল 1936 তিনি বোহেলারের তত্ত্বকে 5টি ধাপে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। প্রথম ধাপটি হচ্ছে প্রোগ্রেসিভ গ্রোথ স্টেজ। এই স্টেজে এসে শিশুরা বয়ঃসন্ধিতে উপনীত হয় এবং সে তার জীবনের প্রথম সিদ্ধান্ত গ্রহণ করার শুরু করে। দ্বিতীয় ধাপ সেক্সুয়াল অ্যাবিলিটি গ্রোথ স্টেজ। এই স্টেজে এসে ব্যক্তি
তার চারপাশের বাস্তবতা সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে এবং পেশা ও জীবনসঙ্গী নির্বাচন করে। স্টেবল গ্রোথ স্টেজ, এখানে এসে ব্যক্তি জীবনের প্রকৃত লক্ষ্য উদ্দেশ্যগুলো বুঝতে পারে। এই স্টেবল গ্রোথ স্টেজকে বোহেলার বলেছিলেন স্টেশনারি গ্রোথ স্টেজ, অর্থাৎ এই জায়গাটাতে বোহেলারের সাথে ফ্রাঙ্কেলের একটু পার্থক্য দেখা যায়। পরবর্তীতে লস অফ সেক্সুয়াল অ্যাবিলিটি, এই সময়কালীন অর্থাৎ 45 থেকে 65 বছর বয়সে এসে মানুষের যৌন সক্ষমতা হ্রাস পাবে। সবশেষে রিগ্রেসিভ গ্রোথ অ্যান্ড বায়োলজিক্যাল ডিক্লাইন স্টেজ আসবে। রিগ্রেসিভ গ্রোথ হলো বিপরীতমুখী বিকাশ এবং জৈব শক্তি হ্রাস স্তর, অর্থাৎ এই সময়ে মানুষের মধ্যে মৃত্যুর আশঙ্কা, একাকিত্ব এবং ধর্মীয় বিষয় সম্পর্কে নানারূপ প্রশ্ন দেখা যায়। তো এখন আমরা এক নজরে ফ্রাঙ্কেলের স্টেজগুলো একটু দেখে নিই। স্টেজগুলোতে আমরা দেখছি যে প্রোগ্রেসিভ গ্রোথ স্টেজ, যেখানে বলা হচ্ছে এটি সময়কাল 0 থেকে 15, যেখানে এক্সপেরিয়েন্সড উইথ পিউবার্টি অফ লাইফ, অর্থাৎ মানুষ প্রথম বয়ঃসন্ধিতে অবতীর্ণ হবে এবং নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়া শুরু করবে। পরবর্তীতে সেক্সুয়াল অ্যাবিলিটি গ্রোথ স্টেজ, যেটি বিস্তৃতি 15 থেকে 25 বছর, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সময়টাতে এসে মানুষ পৃথিবীর বাস্তবতা বুঝতে চেষ্টা করে বা বাস্তবতা বুঝতে শেখে প্রথমবারের মতো। এবং আরো একটি গুরুত্বপূর্ণ কাজ এই সময় হয়ে থাকে সিলেক্ট প্রফেশন অ্যান্ড মেট, অর্থাৎ এই সময় তার পেশা নির্বাচন এবং জীবনসঙ্গী নির্বাচনের সময়কাল। পরবর্তী ধাপে আমরা দেখব স্টেবল গ্রোথ স্টেজ, 25 থেকে 45 বছর, যে সময় এসে মানুষ আন্ডারস্ট্যান্ডিং দ্য রিয়েল মিনিং অ্যান্ড গোলস অফ লাইফ, অর্থাৎ জীবনের প্রকৃত লক্ষ্য এবং অর্থ এই 25 থেকে 45 বছরের মধ্যে। এবং আরো একটি বিষয় সে বোঝে ক্লিয়ার কনসেপ্ট অ্যাসিড থ্রু লাইফ লং এক্সপেরিয়েন্স, এই যে দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে সে পৃথিবী সম্পর্কে একটি খুব পরিষ্কার ধারণা তৈরি করে নেয়। লস অফ সেক্সুয়াল অ্যাবিলিটি স্টেজ, 45 থেকে 65 বছর, এই সময়টাকে বলা হচ্ছে টাইম অফ ক্রাইসিস অ্যান্ড টাইম অফ লস, অর্থাৎ এটি একটি সংকটকালীন সময় এবং হারানোর সময়। এটি মধ্যবয়স। এই মধ্যবয়সে আমরা দেখেছি বিগত লেকচারে যে এমটি নেস্ট একটি পিরিয়ড এই সময়টাতে চলে। বাচ্চারা বড় হয়ে যায়, তারা নিজেদের কর্মসংস্থান, নিজেদের নতুন সংসারে ফিরে যায়, বাবা মা শূন্য হয়ে যান। এই সময়টাতে অ্যাডজাস্ট করাটা আসলে মধ্যবয়সী মানুষদের জন্য বেশ কষ্টকর, তবুও তাদেরকে অভিযোজন করতে হয় পরিবর্তিত পরিস্থিতিতে। সব শেষে আমরা দেখব রিগ্রেসিভ গ্রোথ এন্ড বায়োলজিক্যাল ডিক্লাইন স্টেজ। এই সময়টা হলো টাইম অফ আইসোলেশন এন্ড ফিয়ার অফ ডেথ, অর্থাৎ একাকিত্ব চলে আসে এই সময় এবং মানুষের মধ্যে মৃত্যু ভয়। একাকিত্ব আসে এই কারণে যে এখন তার পাশে তার সঙ্গিনী ছাড়া আর তেমন কেউ থাকে না। অনেকের হয়তো সঙ্গিনী মারা যান, ফলে তিনি আরো বেশি একাকিত্বে ভোগেন। আর এই একাকিত্ব থেকেই মৃত্যু ভয় আসে এবং যখনই তার মধ্যে মৃত্যু ভয় আসে, ধর্মীয় নানা বিষয়ে তার মনের মধ্যে প্রশ্ন ওঠে। অনেক কিছু তিনি জানতে চান, জীবনের অর্থ কি, জীবন কেন এমন, কিভাবে শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে বার্ধক্যে উপনীত হয়েছেন, জীবনের রঙিন স্মৃতিগুলো কিভাবে ধূসর হতে শুরু করলো,
এই সমস্ত বিষয় তাকে ভাবিয়ে তোলে। এই সময়টা আসলে একজন বৃদ্ধ মানুষের জন্য খুবই কষ্টকর। এই সময়টাতে যদি আমরা তাদেরকে একটু মানসিক সমর্থন দিতে পারি, তাদেরকে একটু সঙ্গ দিতে পারি, তাদের প্রয়োজনীয়তাগুলো বুঝতে চেষ্টা করি, তাহলে তাদের জীবনটা অনেক সহজ হবে। এরপরে আমরা বিকাশের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানব। তথ্যটি দিয়েছেন এরিক এরিকসন। এই তত্ত্ব 8টি স্টেপে তিনি আমাদের সাইকোসোশ্যাল যে ডেভেলপমেন্ট হয় মানুষের সারা জীবন ব্যাপী, সেটি বর্ণনা করার চেষ্টা করেছেন। যেখানে একটি কনফ্লিক্ট বিদ্যমান থাকবে, যেখানে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই কনফ্লিক্ট এবং এই প্রশ্ন দুই মিলিয়ে তার বিকাশটা এক একজনের এক এক রকমের হবে। দ্বিতীয় বর্ষে আমরা ইনফ্যান্সি থেকে অ্যাডোলেসেন্স এই স্টেজগুলো পড়ে ফেলেছি। আর আমাদের বর্তমান সিলেবাসের সাথে বা আজকের পাঠ্য বিষয়ের সাথে ইয়াং অ্যাডাল্ট, মিডল অ্যাডাল্টহুড এবং ম্যাচুরিটি, এই 3টি বিষয়ের আমরা একটু আলোকপাত করব। বয়স সীমা এরিকসন বলছেন 19 থেকে 40 পর্যন্ত। এখানে বেসিক কনফ্লিক্ট, ইন্টিমেসি ভার্সাস আইসোলেশন। ইন্টিমেসি ভার্সাস আইসোলেশন অর্থাৎ এখানে তার মনের মধ্যে একটি প্রশ্ন আসে, এম আই লাভড অ্যান্ড ওয়ান্টেড, যে আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য বা আমি কি কারো মনের মতো হতে পারবো? এই প্রশ্নটি তার মধ্যে আসে। এই যে আত্মপরিচয় বনাম অন্তরঙ্গতা বনাম বিচ্ছিন্নতা বোধ, এই অন্তরঙ্গতা বনাম বিচ্ছিন্নতা বোধ থেকে যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে সেটি ইন্টিমেট রিলেশনশিপ। এই সময়ে ইয়াং অ্যাডাল্টস নিড টু ফর্ম ইন্টিমেট লাভিং রিলেশনশিপ উইথ আদার পিপল, অর্থাৎ তরুণদের ভালোবাসাপূর্ণ একটি সম্পর্ক স্থাপন করতে হয়। যদি তারা ভালোবাসাপূর্ণ সম্পর্ক স্থাপনে সফল হয়, তাহলে তারা পরবর্তীতে স্ট্রং রিলেশনশিপে যেতে পারে। আর যদি ব্যর্থ হয়, তাহলে তার মধ্যে একাকিত্ব এবং হতাশা তৈরি হয়। মিডল অ্যাডাল্টহুড 40 থেকে 65। এরিকসন বলছেন এই স্টেজে এসে যে দ্বন্দ্বটি হবে সেটি উৎপাদনশীলতা বনাম নিশ্চলতার দ্বন্দ্ব। এখানে গুরুত্বপূর্ণ কাজ ওয়ার্ক অ্যান্ড প্যারেন্টহুড। প্রশ্ন আসবে মনে, উইল আই প্রোভাইড সামথিং অফ রিয়েল ভ্যালু, আমি কি মূল্যবান কোনো কিছু দিতে পেরেছি? এই প্রশ্ন তার মনের মধ্যে আসবে। যদি সে মনে করে যে হ্যাঁ, আমি জীবনে সফল, আমি জীবনে যা চেয়েছিলাম সেগুলো পেয়েছি, তাহলে এটি তার কর্মক্ষমতাকে বাড়িয়ে দেবে। আর যদি সে মনে করে যে না, আমি আমার জীবনটাকে ভালোভাবে অতিবাহিত করতে পারিনি, আমার অনেক ব্যর্থতা আছে, আমি যা চেয়েছিলাম তা হয়নি, সেক্ষেত্রে তার কাজের প্রতি মনোযোগ কমে যাবে, অর্থাৎ তার উৎপাদনশীলতা কমে গিয়ে একটি নিশ্চলতা চলে আসবে। এটি মধ্য বয়সের বেশিরভাগ ক্ষেত্রে চলে আসবে। সবশেষ এরিকসনের যে স্টেপ, সেখানে উনি বলছেন যে ইগো আইডেন্টিটি ভার্সাস ডিসপেয়ার কনফ্লিক্টটা এই 65 থেকে শুরু হয়। এখানে এই সময়টাকে বলা হচ্ছে রিফ্লেকশন অফ লাইফ, অর্থাৎ জীবনের প্রতিফলন, জীবনের প্রতিফলনের সময় এটি। এখানে যে প্রশ্নটি তার মনে উদিত হয়, হ্যাভ আই লিভড এ ফুল লাইফ, আমি কি আমার জীবনটাকে সম্পূর্ণরূপে
অতিবাহিত করতে পেরেছি? Older adults need to look back in life and feel a sense of fulfillment. এই সময় বয়স্ক মানুষরা পিছনে ফিরে তাকায় জীবনের এবং তাদের মধ্যে একটি সম্পূর্ণতার বা পরিতৃপ্তির বিষয়, তারা সম্পূর্ণতা বা পরিতৃপ্তির বিষয় খুঁজে পেতে চেষ্টা করে। যদি তারা সফল হয় তাহলে সেটি তার এই অভিজ্ঞতা জ্ঞানে পরিণত হবে, আর যদি তিনি ব্যর্থ হন সেক্ষেত্রে তার জীবন হতাশায় ভরে উঠবে, অর্থাৎ সে জীবনটি ওনার নানা রকমের দুশ্চিন্তা, হতাশা এবং কষ্টে যাবে। এই ছিল এরিকসনের সাইকোসোশ্যাল স্টেজ। এখন আমরা রিগেলসের দ্বান্দ্বিক তত্ত্ব বিশ্লেষণ করব। রিগেলস আমেরিকান সাইকোলজিস্ট। তিনি 4টি বিষয়ে উপর গুরুত্ব দিয়েছেন যেগুলো আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে জরুরি। বিষয়গুলি 2টি ইন্টারনাল এবং 2টি এক্সটার্নাল। ইন্টারনাল দিকগুলি একটি সাইকোলজিক্যাল ডাইমেনশন আর একটি বায়োলজিক্যাল ডাইমেনশন। সাইকোলজিক্যাল ডাইমেনশন মানসিক দিক, বায়োলজিক্যাল ডাইমেনশন জৈবিক দিক। আর যে 2টি বাহ্যিক বিষয়ের কথা উনি বলেছেন সেটি সাংস্কৃতিক এবং সামাজিক দিক, এবং সবশেষ যে বিষয়টি উনি বললেন যে এনভায়রনমেন্টাল ডাইমেনশন বা পরিবেশগত দিক। এই যে 4টি বিষয়, এই 4টি বিষয়ের মধ্যেকার দ্বন্দ্ব থেকে রিগেলস বলছেন মানুষের বিকাশ সূচিত হয়। অর্থাৎ এই 4টি বিষয়ে কোনো না কোনো সময় দ্বন্দ্ব হবেই। 4টি বিষয় একে অন্যের পরিপূরক। তো আমরা একটু দেখে নিই যে রিগেলস কি কি বিষয়ের উপর আলোকপাত করলেন। উনি যে ইন্টারনাল সাইকোলজিক্যাল ডাইমেনশন বলছেন সেখানে বলছেন যে ইমোশনাল ম্যাচুরিটি, আবেগিক পরিপক্কতা, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা এবং ম্যাচুরিটি অফ মেন্টাল প্রসেস। ইন্টারনাল বায়োলজিক্যাল ডাইমেনশনের মধ্যে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ? ফিজিক্যাল এবং সেক্সুয়াল ম্যাচুরিটি। এবার আসি এক্সটার্নাল কালচারাল সোশিওলজিক্যাল ডাইমেনশন, যেখানে দেখা যাচ্ছে যে এক্সপেকটেশনস অ্যান্ড অপরচুনিটিস ডিফাইন্ড বাই দ্য সোসাইটি। সমাজ নির্ধারিত বা সমাজ প্রত্যাশিত বিষয়গুলি এই এক্সটার্নাল কালচারাল সোশ্যাল ডাইমেনশনের অন্তর্ভুক্ত। এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ডাইমেনশনের ভিতরে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত সেগুলি ফিজিক্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল এনভায়রনমেন্ট ইন হুইচ ওয়ান্স লিভ। অর্থাৎ মানুষ যে পরিবেশে বাস করে সেটির রাজনৈতিক অবস্থা, তার আর্থিক সচ্ছলতা বা অসচ্ছলতা, এই বিষয়গুলি মেন্টাল ডাইমেনশন। রিগেলস ডেভেলপমেন্টের ব্যাপারে 2টি ইন্টারপ্রিটেশন দিয়েছেন। উনি বলছেন ডেভেলপমেন্ট occurs when a change in one dimension requires an adjustment in one or more of the others dimension. যখন কোনো একটি ডাইমেনশনে পরিবর্তন আসে তখন অন্যান্য ডাইমেনশনগুলোতে ব্যক্তিকে খাপ খাইয়ে নিতে হয়। এই খাপ খাইয়ে নিতে গিয়ে তার মধ্যে নতুন ধরনের বিকাশ সূচিত হয়। এবং আরেকটি বিষয় বলছেন pace of adult development varies to reflect the influence of a changing social clock. অর্থাৎ সোশ্যাল ক্লক বা সামাজিক ঘড়ি, এটির ইনফ্লুয়েন্স যত বেশি বা যেমন হবে অ্যাডাল্ট ডেভেলপমেন্ট ঠিক তেমন।
সোশ্যাল ক্লকের পরিবর্তনের সাথে সাথে অ্যাডাল্ট ডেভেলপমেন্টেরও পরিবর্তন আসবে। তাহলে আমরা একটু জেনে নেই যে সিস্টেমস থিওরি এবং সোশ্যাল ক্লক যেটি রিগেলস বলতে চেয়েছেন সেই বিষয়গুলো আসলে কি। সিস্টেমস থিওরি বলছে যে principles of systems theory have been applied to the field of developmental psychology to explore and explain behavioral pattern। অর্থাৎ সিস্টেম থিওরির কাজ মানুষের আচরণগত বিষয় এক্সপ্লোর করা এবং সেগুলোকে ব্যাখ্যা করা। আর সোশ্যাল ক্লক ইজ এ কনসেপ্ট that explore the timetable determined by or social structure that specifies a proper time of certain events like marriage, graduation, employment or social status। অর্থাৎ সামাজিক ঘড়ি হচ্ছে সমাজ নির্ধারিত একটি সময়, যে সময়ে বলে দিবে যে কবে তাকে বিয়ে করতে হবে, কোন বয়সে গ্রাজুয়েশন শেষ করতে হবে, কোন বয়সে চাকরিতে ঢোকা উচিত এবং কোন বয়সে কি ধরনের সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করা দরকার। যেমন উন্নত দেশগুলোতে বাল্যবিবাহ খুবই কম, কারণ তারা মনে করে যে বিয়ে করার আগে স্বামী স্ত্রী অবশ্যই একটি আর্থিক স্বাধীনতা থাকা উচিত। অন্যদিকে অনুন্নত দেশগুলোতে আমরা দেখি যে বাল্যবিবাহ অনেক বেশি। কেন বেশি? কারণ এখানে মানুষের আর্থিক সচ্ছলতা কম হওয়ার তারা চিন্তা করে যে যত দ্রুত বিয়ে দিয়ে ফেলা যাবে তত হাঁপ ছেড়ে বাঁচা গেল, যে যার দায়িত্ব নিক। এতে করে দেখা যায় যে নতুন বিবাহিতদের জীবনে নানান সংকট তৈরি হয়, অর্থনৈতিক সংকট, আবেগীয় সংকট। এই সংকটের কারণে তাদের জীবনটা ঠিক অতটা উপভোগ্য হয় না। কিন্তু উন্নত দেশে যারা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে, যাদের অর্থনৈতিক স্বাধীনতা আছে, তারা দেরিতে বিয়ে করলেও কোনো অসুবিধা নেই। তারা 30-এ বিয়ে করলেও সমাজ তাদেরকে বলবে না যে কেন বিয়েতে এত দেরি হচ্ছে। অথচ অনুন্নত দেশগুলোতে 30 বছরে বিয়ে না করাটা একটি ট্যাব হিসেবে ধরা হয়। এই সোশ্যাল ক্লকই নির্ধারণ করে দিবে যে কোন সময়ে আমাদের কোন সোশ্যাল রোল প্লে করা উচিত। এখন আমরা ডুভাল এবং মিলারের ফ্যামিলি লাইফ সাইকেল থিওরিটা একটু পর্যালোচনা করব। তো ডুভাল 8টি স্টেজের কথা বলেছেন। এই 8টি স্টেজে পরিবার চক্র পরিবর্তিত হতে থাকে। 8টি স্টেজের শুরুর স্টেজ কি তিনি বলছেন? ম্যারিড কাপলস, নো চিলড্রেন। অর্থাৎ এই সময়ে এসে মানুষ নতুন বিয়ে করে সংসার শুরু করবে, কিন্তু সেখানে কোনো বাচ্চা, সেক্ষেত্রে প্রায় দুজনের ফ্যামিলি হয়ে থাকে। এই সময়টা মানুষ গৃহ প্রতিষ্ঠা এবং দম্পতি হিসেবে জীবন যাত্রার ধরন নির্বাচন ও বর্ধিত সমাজের সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করে। দ্বিতীয় ধাপে চাইল্ড বেয়ারিং ফ্যামিলি। এইখানে এসে দম্পতি সন্তান লাভ করবে এবং বাচ্চা জন্মদানের মধ্য দিয়ে তাদের লালন পালন, বাচ্চাদের জন্য খরচের বাজেট, নিজেদের ব্যক্তিগত সম্পর্ক ও অন্যদের সাথে সম্পর্কের উন্নয়ন, এই সব বিষয়গুলো নিয়ে তারা ব্যস্ত থাকবে। ফ্যামিলিজ উইথ প্রি স্কুল চিলড্রেন। এই ধাপে এসে
সন্তান লালন পালনের শিক্ষা লাভ করে এবং নতুন নতুন মূল্যবোধ ও দায়িত্ব গ্রহণ করতে শেখে। ফ্যামিলিজ উইথ স্কুল চিলড্রেন, এই সময়ে সন্তানরা বেড়ে ওঠে, ফলে পরিবারের সদস্যদের চাহিদা মেটানো, পরিবারের সদস্য হিসেবে একে অপরকে সহযোগিতা করা, পরিবারের সাথে সমাজের উপযোজন ঘটানো, এই বিষয়গুলির দিকে মানুষ দৃষ্টিপাত করে। ফ্যামিলিজ উইথ টিনেজার্স, এই ধাপে পরিবারের সদস্যদের মধ্যে নতুন নতুন চাহিদার উদ্ভব ঘটে এবং কখনো কখনো এই টিনেজারদের সাথে বাবা মায়েদের নতুন নতুন চাহিদার নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। ফলে পরিবারে নতুন অর্থ ব্যয় এবং যোগাযোগের নতুন মাত্রা যোগ হয়। পরিবারের দায়িত্ব ভাগ হয়ে যায়। স্বামী, স্ত্রী, সন্তান প্রত্যেকেই ব্যক্তি হিসেবে অব্যাহত বিকাশের প্রয়োজন হয়। পরবর্তীতে আমরা দেখব ফ্যামিলিজ লঞ্চিং ইয়াং অ্যাডাল্টস। এই ধাপে এসে সন্তানেরা জীবনযাপনের সুবিধার্থে বা চাকরি সূত্রে তারা পরিবার ছেড়ে চলে যায় এবং এই বিষয়ে অভিভাবকদের নিজেদের প্রস্তুত হতে হয় মানসিকভাবে। ফলে তাদের মধ্যে একটি আইসোলেশনের দুশ্চিন্তা দেখা যায়। মিডল এজ প্যারেন্টস, মিডল এজ প্যারেন্টস এই বয়সে এসে বাবা মাকে শূন্য গৃহে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এই সময় দম্পতিরা একে অন্যের সাথে ঘনিষ্ঠ হয় এবং নতুন আগ্রহ বা নতুন বন্ধুত্ব প্রতিস্থাপন করে। অর্থাৎ এতদিন সাংসারিক চাপে হয়তো দম্পতিরা একে অপরের সাথে যে ইন্টারাকশন হওয়ার কথা ছিল হয়তো অতটা গভীরভাবে ইন্টারাকশন করার সুযোগ ছিল না। তো এখন মিডল এজে এসে যখন বাড়িতে প্রায় কেউই নেই, মানুষ বলতে যেহেতু আমরা নিউক্লিয়ার ফ্যামিলির কথা বলছি, সন্তান সন্ততিরা যেহেতু চলে গেছে, তাহলে মানুষ বলতে মাত্র দুইজন। এই দুইজন মানুষের মধ্যে আবার নতুন করে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করে এবং এই সময় এসে মানুষ তার ইয়াং এজের কথা, অর্থাৎ যখন নতুন বিয়ে হয়েছিল বা প্রথম বাচ্চা এসেছিল, বাচ্চাদের স্কুলে পাঠানো, বাচ্চাদের বড় হয়ে যাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে সার্বক্ষণিক আলাপ আলোচনা বা পরিকল্পনাগুলো নিজেদের মধ্যে ওনারা চালিয়ে নিতে থাকেন। সব শেষে এজিং ফ্যামিলি মেম্বার্স, এ সময় মানুষ অবসরে যায়, ফলে তার আর্থিক ব্যয় সংকোচন এই বিষয়গুলোর দিকে নজর রাখতে হয়। নাতনিদের সাথে যোগাযোগ রক্ষা করা, জীবন দর্শন বিকশিত করা, পুরনো স্মৃতিকে রোমন্থন করা, এই ঘটনাগুলি সর্বশেষ ধাপ অর্থাৎ এজিং ফ্যামিলি মেম্বার্স এই ধাপে এসে শুরু হবে। ডুভালস একটি ছকের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে কোন বয়সে কাকে কোন রোল প্লে করতে হয়। ম্যারিড কাপলস, চিলড্রেন, এই সময়ে এসে দুজন মানুষ, একজন ওয়াইফের ভূমিকায় রোল প্লে করবে আর একজন হাজব্যান্ড বা স্বামীর ভূমিকা। 2 নম্বর ধাপে এসে চাইল্ড বেয়ারিং ফ্যামিলি, যেটি সেখানে ওয়াইফ হবেন মাদার, হাজব্যান্ড হবেন ফাদার, আর যে বাচ্চা জন্ম নেবে তারা হয় পুত্র না হয় কন্যা। ফ্যামিলি উইথ প্রি স্কুল চিলড্রেন, এই সময় এসে ওয়াইফ মাদার, হাজব্যান্ড ফাদার, ডটার যিনি থাকবেন তিনি সিস্টার হয়ে যাবেন, আর যদি সন সে ব্রাদারের ভূমিকা পালন করবে। ফ্যামিলি উইথ প্রি স্কুল এজ চিলড্রেন, এই সময়গুলোতে তেমন কোনো পরিবর্তন নেই। আমরা একটি বড় পরিবর্তন লক্ষ্য করব ফ্যামিলি লঞ্চিং ইয়াং অ্যাডাল্টস এই সময়টাতে এসে, যেখানে দেখা যাচ্ছে
যে ওয়াইফ, মাদার এবং গ্র্যান্ডমাদার দুটি করছেন, এবং হাজব্যান্ড ফাদার এবং গ্র্যান্ডফাদার। যিনি ডটার ছিলেন তিনি একাধারে সন্তান হিসেবে ডটার, আবার ভাইয়ের বোন সিস্টার, এবং ভাইয়ের বা বোনের ছেলে মেয়েদের আন্টি। তেমনি ভাবে যে পুত্র ছিল তিনি হবেন ভাই এবং আঙ্কেল। ফ্যামিলি উইদাউট চিলড্রেন, এমটি নেস্ট টু রিটায়ারমেন্ট। 7 নম্বর স্টেজে দেখা যাচ্ছে ওয়াইফ, মাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার, হাজব্যান্ড, ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার, অর্থাৎ এখানে আর কেউ নেই। যিনি স্ত্রী ছিলেন তিনি একাধারে দুটি রোল প্লে করছেন, মা এবং দাদিমা। আর যিনি স্বামী ছিলেন তিনি বাবা এবং দাদার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এজিং ফ্যামিলিতে আমরা যেটা দেখব যে নতুন একটি বিষয় আসবে, সেটি উইডোয়ার, অর্থাৎ এই সময়ে এসে মানুষ তার জীবনের সঙ্গীকে হারিয়ে ফেলে। এই হারিয়ে যাওয়া সঙ্গীর স্মৃতি নিয়ে বাকি দিনগুলো তার কাটতে থাকবে। হিস্ট্রি অফ অ্যাডাল্ট। দ্য রাইজ অফ জেরন্টোলজি। জেরন্টোলজি শব্দটি দুটি ল্যাটিন অর্থ থেকে এসেছে, একটি জেরন এবং ওলজি। জেরন অর্থ ওল্ড ম্যান এবং ওলজি হলো অফ দ্য স্টাডি, অর্থাৎ জেরন্টোলজি হলো বয়স সম্পর্কিত গবেষণা বা বয়স্ক ব্যক্তিদের নিয়ে গবেষণা। প্রথম বয়স্ক ব্যক্তিদের নিয়ে গবেষণা শুরু হয় আমেরিকাতে 1920 সালে। তারপর দীর্ঘ 30 বছরের একটি গ্যাপ লক্ষ্য করা যায়। পরবর্তীতে 1968 থেকে 1969 দেখা যায় যে আবার এই বয়স্কদের নিয়ে গবেষণা হয়েছে এবং সেটি 270%, অর্থাৎ 30 বছর গ্যাপ যাওয়ার পরে গবেষণার আবার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। জেরন্টোলজির উদ্দেশ্য কি, কেন জেরন্টোলজি দরকার? জেরন্টোলজির উদ্দেশ্য টু কালেক্ট ডেটা টু ডিসপ্রুভ ট্র্যাডিশনাল বিলিফস অ্যাবাউট দ্য এজড, অর্থাৎ বয়স্ক মানুষদের সম্পর্কে যে নেতিবাচক ধারণা সমাজে আছে সেগুলিকে বদলে দেওয়া। টু শো হাউ দে ক্যান ফাংশন ইন এ ইউথ ওরিয়েন্টেড কালচার, কিভাবে বয়স্ক মানুষ যুবকদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে সেই বিষয়গুলো দেখানো। টু প্রলং দ্য ইউজফুলনেস অ্যান্ড হ্যাপিনেস অফ ওল্ড পিপল থ্রু বেটার হেলথ, বয়স্ক মানুষদের স্বাস্থ্য নিশ্চিত করে তাদের আরেকটু সুখী সমৃদ্ধি জীবন কিভাবে দেওয়া যায় সেটি নিয়ে জেরন্টোলজি কাজ করে। অ্যাডাল্টহুড ডেভেলপমেন্ট নিয়ে এখন অনেক বেশি কাজ হচ্ছে, কারণ মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। এই গড় আয়ু বৃদ্ধির সাথে সাথে মানুষের লাইফ এক্সপেকটেশনস বেড়ে গেছে, ফলে 20 শতকের মানুষের আয়ু যতটা বেড়েছে এটি হিউম্যান হিস্ট্রিতে একটি অনন্য ঘটনা। অনেক বেশি বেড়েছে মানুষের আয়ু। যেহেতু মানুষের আয়ু বৃদ্ধি পাচ্ছে, ফলে বিশ্ব জুড়ে বয়স্ক মানুষদের সংখ্যা দিন দিন বাড়ছে। এই কারণে গবেষকরা 18 থেকে 65 বছরের এজ গ্রুপ নিয়ে গবেষণা করতে খুব বেশি উদ্বুদ্ধ হয়েছে। গবেষকদের একটি বিশাল আগ্রহ রয়েছে নরমেটিভ লাইফ ক্রাইসিসে, এই অ্যাপ্রোচ ব্যবহারের ক্ষেত্রে। নরমেটিভ লাইফ ক্রাইসিস হলো জীবনের সমস্যা, অর্থাৎ এই সমস্যাগুলো প্রায় প্রত্যেকের জীবনে একই রকম। এখন আমরা দেখে নেই ইম্পর্টেন্স অফ স্টাডিং অ্যাডাল্টহুড অ্যান্ড এইজিং। কেন অ্যাডাল্টহুড এবং এইজিং এর গবেষণাটা জরুরি। প্রথমত, রিমুভ ট্র্যাডিশনাল নেগেটিভ অ্যাটিটিউড টু ওল্ড এজ পিপল। বয়স্ক মানুষদের প্রতি যে ঐতিহ্যগত একটি নেতিবাচক ধারণা আছে আমাদের সমাজে, সেগুলোকে দূরী করা। হেল্প পলিসি মেকার, যারা পলিসি মেক করেন তাদেরকে সহযোগিতা করা।
ইমপ্লিমেন্ট ইকোনমিক অ্যান্ড হেলদি পলিসি ইফেক্টিভলি, যথাযথভাবে বয়স্কদের জন্য যে ধরনের আর্থিক বা স্বাস্থ্যগত নীতি সরকার গ্রহণ করে সেগুলো যাতে যথাযথভাবে চালিত হয় সে বিষয়ে সাহায্য করে। ক্রিয়েট নিউ এমপ্লয়মেন্ট, নতুন কর্মসংস্থানের সৃষ্টি, অর্থাৎ কিভাবে এই ওল্ড এজের মানুষদেরকে কিছু ছোটখাটো কাজ বা পার্ট টাইম কাজ তাদেরকে দেওয়া যায়, যাতে করে তারা কাজের মধ্যে থাকলে আর একটু ভালো থাকবেন, সামাজিক উপযোজন বা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যায়। এই সমস্ত বিষয়গুলো জানার জন্য বা বোঝার জন্য আমাদের অবশ্যই অ্যাডাল্টহুড এবং এজিং নিয়ে গবেষণা করতে হবে। এবং সবশেষে ট্রান্সফর্ম ওল্ড পপুলেশন টু ওয়েলথ, অর্থাৎ বৃদ্ধ মানুষদেরকে সম্পদে পরিণত করতে হলে তাদের নিয়ে গবেষণার কোনো বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। সময় স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনা করা না, তবুও আশা করি তোমরা বিষয়গুলো নিয়ে আরেকটু অনুশীলন করবে, তাহলে ধারণা পরিষ্কার হয়ে যাবে। আর যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ইমেল করতে পারো। শুরুতে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি। আশা করি তোমাদের সমস্যাগুলোর সমাধানে সহযোগিতা করতে পারবো। আজকের এই লেকচার প্রস্তুত করতে গিয়ে আমি হারলকের ডেভেলপমেন্টাল সাইকোলজি লাইফ স্প্যান অ্যাপ্রোচ এই বইটি ব্যবহার করেছি এবং সাথে দুটি বাংলা বই, আমাদের দেশের আমিনুল স্যারের বিকাশ মনোবিজ্ঞান এবং তালুকদার স্যারের বিকাশ মনোবিজ্ঞান 2 প্রত্যয় পাবলিকেশনস, এই দুটি বই আমাকে খুব সাহায্য করেছে। তো আশা করি তোমরা এই করোনা পরিস্থিতি কাটিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে পড়াশোনা অব্যাহত রাখবে। সে কারণে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। সকলের সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো শেষ করছি আমাদের ক্লাস। ভালো থেকো সবাই, দেখা হবে অন্য ক্লাসে। সবাইকে ধন্যবাদ। সাইকোলজি, গ্রো ইয়োর সোল।